জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি সানি মৃধা। নানা ষড়যন্ত্রের মাধ্যমে গণতন্ত্র ব্যাহত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় ইস্ট লন্ডনের একটি হলে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে লন্ডন বিএনপি। কর্মব্যস্ত দিনেও অনুষ্ঠানে যোগ দেন যুক্তরাজ্যের বিভিন্ন শহরের হাজারো নেতাকর্মী। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করবেন। বলেন, অভ্যুত্থানে বিএনপির অসংখ্য নেতাকর্মী সাধারণ ছাত্র জনতাকে হত্যার পাশাপাশি ৬৬ জনকে শিশুকে হত্যা করে ফ্যাসিস্ট আওয়ামী সরকার। দিনগুলোর কথা মনে করি তাহলে আমরা দেখতে পাবো কি হারে বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্রের কারণে বাংলাদেশের গণতন্ত্রের গতিকে প্রতিরোধ করা হয়েছে। পলাতক স্বৈরাচার, সেই স্বৈরাচার ক্ষমতাকে ধরে রাখার জন্য কি হারে মানুষকে হত্যা করেছে, কি হারে বহু মানুষের সারা জীবনের দৃষ্টি কেড়ে নিয়েছে, কিভাবে বহু হাজারো মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, শারীরিকভাবে পঙ্গুত্ব বরণ করেছে। জাতিসংঘের হিসাব মোতাবেক ৬৬ জন শিশুকে হত্যা করেছিল তারা। দুইজন প্রধান উপদেষ্টা আবারও বিএনপিকে ডেকেছেন জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, এ ধরনের বৈঠকে নানা কথা নিয়ে আলোচনা হলেও নির্বাচনের ব্যাপারে কার্যকর কিছুই হয় না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বলেন, সরকার সংস্কারের কথা বললেও আসলে নানা কৌশলে নির্বাচন পিছিয়ে দিতে চাচ্ছে। অথচ সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা নির্বাচনের আগে পরে বা একসাথে চলতে পারে, কিন্তু নির্বাচনের সময় পেছানোর কোনো যৌক্তিকতা নেই। সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, সরকার সংবিধানে নিজেদের ইচ্ছামতো পরিবর্তন আনতে চাইছে, কিন্তু এমন সিদ্ধান্ত জাতির সম্মতি ছাড়া চাপিয়ে দিলে তা গণতন্ত্র নয়, বরং একদলীয় শাসনের বাকশালের পথে নিয়ে যাবে। যদি সংস্কারের সমস্ত প্রস্তাবের মধ্যে আমরা একমত হওয়ার জন্য আপনারা কন্টিনিউয়াসলি পারসু করতে থাকেন এবং ব্লেম দিতে থাকেন যে এখনো পর্যন্ত এই বিষয়ে ঐক্যমত হয়নি। আমরা লিখিতভাবে বলেছি, আমরা আলোচনা করেছি কি কি বিষয়ে আমরা কাছাকাছি এসেছি এবং কি কি বিষয়ে একমত, নীতিগতভাবে একমত, সেগুলো কম্পাইল করে আপনারা জাতির কাছে প্রকাশ করেন। আগামী ২ তারিখ আবার ডেকেছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। ভাবটা আমরা বুঝছি এরকম, আনুষ্ঠানিকতা আয়োজনের কোনো কমতি নেই, কিন্তু কাজের কোনো খবর নেই। সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের বৈঠক শুরু হবে। আগামী ২ জুন বিকেল ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসেবে সর্বদলীয় বৈঠকে অংশ নেবেন। ইতিমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, এবি পার্টি ও এনসিপি সহ প্রধান রাজনৈতিক দলগুলোকে। চিঠিতে দলগুলোকে রোববার দুপুর ১২টার মধ্যে প্রতিনিধিদের নাম জানানোর অনুরোধ করা হয়। গত ১৯ মে বর্ধিত আলোচনার মাধ্যমে শেষ হয় কমিশনের প্রথম পর্যায়ের আলোচনা। ঐক্যমত্য কমিশন জানায়, দ্বিতীয় পর্যায়ের আলোচনা হবে দলগুলোর মধ্যে দ্বিমত হওয়া বিষয়গুলো নিয়ে। গুরুত্ব পাবে জাতীয় নির্বাচনের প্রক্রিয়া ও সময়কাল। সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো স্বৈরাচারী ব্যবস্থায় ফিরে যাবার শঙ্কা থাকে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। দুপুরে রংপুরে জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপে এসব কথা বলেন তিনি। স্পর্শকাতর কিছু সংশোধনীতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতে আসার আহ্বান জানান তিনি। পুরনো স্বৈরাচারী ব্যবস্থা ফিরে যেতে পারি, আবারও আমাদের শাসক যারাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসলে আবারও দানবে পরিণত হইতে পারে। তো এই জন্যই সংস্কার। এখন রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য কমিশনের আলাপ আলোচনা চলছে। শেখ হাসিনা কিন্তু সংবিধান বাতিল করে নাই, কিন্তু এই সাংবিধানিক বিধানগুলো আছে, যে প্রাতিষ্ঠানিক কাঠামো ছিল, সেই প্রাতিষ্ঠানিক কাঠামো, সাংবিধানিক বিধানগুলোই, আইনি কাঠামোগুলোই তাকে স্বৈরাচারে পরিণত করেছে। জুলাই আগস্টের হত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে কাল আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিলের শুনানি করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
এছাড়া কালই অভিযোগ গঠন হতে পারে বলেও জানান তিনি। আর কাল প্রথমবারের মতো আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর। সকালে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত সেমিনারে যোগ দিয়ে তিনি কথা জানান। এবছরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আন্তর্জাতিক মানদণ্ড ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করার বিচারের সময় লাগছে বলেও জানান তিনি। আগামীতে গুম ঠেকাতে জড়িত প্রত্যেকের বিচার করতে হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। অন্তত 15টি থেকে 20টি গুমের ঘটনার তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। গুমের মামলার অধিকাংশ বলা যাবে না, যেহেতু হাজার হাজার অভিযোগ আছে। অন্তত 10-15টা উল্লেখযোগ্য ঘটনা বা গুমের তদন্ত সম্পন্ন প্রায় জুন মাসের মধ্যেই সেগুলো রিপোর্ট আপনারা পাবেন ইনশাআল্লাহ। যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল, কালচারে পরিণত করা হয়েছিল, সিস্টেম ডেভেলপ করা হয়েছিল, সেই অপরাধের যিনি নিউক্লিয়াস, তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি, যাতে করে বিচার হবে, অপরাধীর শাস্তি নিশ্চিত করা হবে, কিন্তু কোনো রকমের আইনের ব্যত্যয় যাতে না হয়, কোনো ধরনের অবিচার এবং অন্যায়ের প্রশ্ন যাতে না তোলা যায়। আমরা ট্রাইব্যুনালে উক্ত ফরমাল চার্জের উপরে শুনানির বিষয়টি সরাসরি সম্প্রচার করার জন্য ট্রাইব্যুনালের বরাবর আবেদন করব। মাননীয় ট্রাইব্যুনাল যদি আমাদের আবেদন মঞ্জুর করেন এবং সরাসরি সম্প্রচারের অনুমতি দেন, তবে ট্রাইব্যুনালের ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল থেকে ফরমাল চার্জের উপরে শুনানির প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ টেলিভিশনেও উক্ত প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা হবে। নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে ট্রলার ডুবিতে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন পুলিশ সদস্য সহ 5 জন। বিকেলে 4টার দিকে উপজেলার করিম বাজারের কিছু দূরে এই দুর্ঘটনা ঘটে। কোস্টগার্ড জানায় দুপুর 2টায় হাতিয়ার ভাষণচর থেকে হরণী ইউনিয়নের করিম বাজার ঘাটের উদ্দেশ্যে পুলিশ সদস্য, এনজিও প্রতিনিধি সহ 39 জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে একটি ট্রলারটি করিম বাজার থেকে 1 কিলোমিটার দূরে পৌঁছলে বৈরী আবহাওয়া ও মেঘনার উত্তাল ঢেউয়ে ডুবে যায়। খবর পেয়ে কোস্টগার্ড, নৌ পুলিশ ও স্থানীয় জেলেরা 32 জনকে জীবিত ও 2 জনের মরদেহ উদ্ধার করেছে। বাকি 5 জনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। অন্যদিকে বৈরী আবহাওয়ায় 3 দিন ধরে সন্দ্বীপের সাথে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। নৌ যোগাযোগ বন্ধ হওয়ায় বিপাকে এ অঞ্চলের মানুষ। জোয়ারের তোড়ে লণ্ডভণ্ড হয়েছে ফেরিঘাট, ডুবে গেছে পন্টুন। এতে ঘাটে কয়েকদিন ধরে আটকা পড়ে আছে পণ্যবাহী যানবাহন। রাজধানীর দারুস সালামে 2 যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তাদের মধ্যে একজনের পরিচয় জানা গেলেও আরেকজনের পরিচয় মেলেনি। পুলিশ জানিয়েছে শনিবার দুপুরে 1টার দিকে খবর পেয়ে আহমেদনগরের হাড্ডিপট্টি এলাকায় একটি বাড়ি থেকে একজনের এবং পাশের রাস্তা থেকে অন্যজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন দুপুর 12টার দিকে 2 যুবককে পিটিয়ে হত্যা করা হয়। নিহতদের একজনের নাম তানভীর। তার বিরুদ্ধে দারুস সালাম থানায় মাদক মামলা রয়েছে। আরেকজনের পরিচয় জানা যায়নি। হত্যায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান পুলিশ। আমরা একটা তথ্য পেয়েছি দুপুর 12টার দিকে যে আহমদনগর হাড্ডিপট্টিতে 2 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা ঘটনাস্থলে গেছি, লাশটা রিকভার করছি। একজনের আইডেন্টিটি পাওয়া গেছে, তার নাম তানভীর, আরেকজনটা পাওয়া যায়নি। কী কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এইটা আমরা যাচাই বাছাই করে দেখছি, তারপর একটা তথ্য আপনাকে দিতে পারবো। ওয়াসিমের মতো বেদনা ও বীরত্বের গল্প জুলাই জাদুঘরে সংরক্ষণের কথা জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এখান থেকে শিক্ষা Higher Google TV, endless color, smart living. আবির্ভাব ঘটবে না বলেও মন্তব্য করেন উপদেষ্টা। বিকালে কক্সবাজারের পেকুয়া জুলাই অভ্যুত্থানের শহীদ ওয়াসিমের পরিবার সদস্যদের সাথে দেখা করে এ কথা বলেন তিনি। এ সময় জুলাই জাদুঘর প্রতিষ্ঠার বিষয়টি তুলে ধরে জানান, বীরত্বের গল্প এবং শোকগাথা সংরক্ষণে এই জাদুঘর প্রতিষ্ঠা করা হচ্ছে, যাতে 50 বছর পরও পরবর্তী প্রজন্ম জানতে পারে কি হয়েছিল, তারা যেন বুঝতে পারে কি করা যাবে, কি করা যাবে না। বিকেল 4টার দিকে
পেকুয়ায় শহীদ ওয়াসিমের বাড়িতে পৌঁছান তিনি। এর আগে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তিনি পেকুয়ার 5 জন আহত জুলাই যোদ্ধাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। মূলত জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরের স্মারক সংগ্রহের উদ্দেশ্যে শহীদদের বাড়িতে যাচ্ছেন সংস্কৃতি উপদেষ্টা। জুলাই একই সঙ্গে আমাদের জন্য খুবই বীরত্বের গল্প, আবার একই সঙ্গে ভয়াবহ বেদনার গল্প। আপনি যদি ওয়াসিমের বাবার গল্প, এরকম আরো কত হাজার ওয়াসিম মারা গেছে। বেদনা এবং বীরত্ব এই দুইটাকেই এই দুইটা আমাদের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই দুইটাকে আমরা আমাদের জুলাই জাদুঘরে সংরক্ষণ করতে চাই অ্যাজ এ লিভিং হিস্ট্রি, যাতে আজ থেকে 50 বছর পরে যখন আমরা থাকবো না, পরের প্রজন্ম যেন ওখানে গিয়ে জানতে পারে কি হয়েছিল, এবং সেখান থেকে যেন ওরা এই শিক্ষাটা নিতে পারে যে কি করা যাবে না আর বাংলাদেশে। অ্যান্ড দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যেন এইটা যদি আমরা ঠিকমতো করতে পারি, তাহলে বাংলাদেশে এরকম খুনির আর আবির্ভাব ঘটবে না। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আগামী 1 মাসের জন্য বাংলাদেশ সহ 14টি দেশের ওয়ার্ক ভিসা স্থগিত করেছে সৌদি সরকার। শনিবার দেশটির হিউম্যান রিসোর্স ও সোশ্যাল ডেভেলপমেন্ট মন্ত্রণালয় এক ঘোষণার মাধ্যমে কথা জানায়, যেখানে বলা হয় পবিত্র হজের জন্য ওয়ার্ক পারমিট ভিসা স্থগিতের সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। হজ শেষে স্বাভাবিক নিয়মে ভিসা কার্যক্রম চলবে। তবে সাময়িক সময়ে এই ভিসা স্থগিতের সিদ্ধান্তে ক্ষতির মুখে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক ব্যবসায়ীরা। সৌদি আরবের এই নিষেধাজ্ঞায় বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন ও মরক্কো। পাকিস্তানের সঙ্গে সংঘাতে যুদ্ধবিমান ধ্বংসের কথা প্রথমবারের মতো স্বীকার করল ভারত। তবে কতটি যুদ্ধবিমান হারিয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাননি ভারতের সেনাপ্রধান অনিল চৌহান। সিঙ্গাপুরে শনিবার ব্লুমবার্গ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেন, ভারতীয় যুদ্ধবিমানগুলো কী কারণে ভূপাতিত হয়েছে এবং এতে কি ভুল ছিল সেটি গুরুত্বপূর্ণ। এখানে সংখ্যা কোনো বিষয় না। 3টি রাফাল সহ 6টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের পাকিস্তানের দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তিনি। তবে দুদেশের 4 দিনের সংঘাত কোনোভাবেই পরমাণু যুদ্ধের কাছাকাছি যায়নি বলেও নিশ্চিত করেছেন অনিল চৌহান। এ সময় তিনি বলেন, প্রথম দিন হামলার পর ক্ষতি কাটিয়ে উঠতে আক্রমণের কৌশল পরিবর্তন করে ভারত। এরপরেই পাকিস্তান ভূখণ্ডের গভীরে হামলা চালানো হয়, যা দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সহজেই ফাঁকি দিতে সক্ষম হয়। এবার খেলার প্রসঙ্গ। দুর্নীতির কারণে নয়, বরং পারফরমেন্সের কারণেই ফারুক আহমেদের বিসিবির পরিচালক পদের মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গণতন্ত্র মেনে তাকে অপসারণ করায় আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কা নেই বলেও জানান তিনি। এটা এমন না যে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে বা এই কারণে আমরা তাকে সরিয়েছি। রিপোর্টে আমরা দেখেছি যে বিপিএলে অনেকগুলো অনিয়ম এবং দায়িত্ব অবহেলার কারণে বিপিএলে যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনারাই রিপোর্ট করেছেন। সেগুলোতে মোটামুটি ফারুক ভাইয়ের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। নির্বাচনের মাধ্যমে বিসিবিতে একটা লিডারশিপ ট্রানজিশন হবে, তখন আমি মনে করি যে প্রকৃত ক্রীড়া সংগঠক এবং প্রকৃতভাবে ক্রিকেটের জন্য কাজ করতে পারবে এমন ব্যক্তিত্ব সামনে বিসিবিতে আসবে। আলোচিত ও সমালোচিত কনকাশন নিয়ম ও ওয়ানডে ক্রিকেটে বল ব্যবহারের নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। 2টি নিয়মই কার্যকর হবে শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজ থেকে। নতুন নিয়ম অনুযায়ী প্রতি দলকে ম্যাচ কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট হবে। তালিকায় নাম না থাকা কোনো খেলোয়াড়কে পরবর্তী হিসেবে নেওয়া যাবে না। যদি দুর্ভাগ্যজনকভাবে বিকল্প খেলোয়াড়ের মাথায় আঘাত পান, সেক্ষেত্রে ম্যাচ রেফারি তালিকার বাইরে থেকে একজন লাইক বা সদৃশ্য খেলোয়াড়কে অনুমোদন করতে পারেন। নতুন নিয়মে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কার্যকর হবে না। পাশাপাশি ওয়ানডেতে 2 প্রান্তে 2টি বল ব্যবহারের নিয়মেও বদল এসেছে। নতুন নিয়মে 34 ওভার পর্যন্ত 2টি বল ব্যবহার করা শেষে 15 ওভার ফিল্ডিংয়ে দলের বেছে নেওয়া একটি বল দিয়ে খেলা হবে। তবে যে ম্যাচগুলো 25 ওভারের কম খেলা হবে, সেখানে একটি বলই ব্যবহার করা হবে।
শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।